নমস্কার। প্রথমে হাত জোর করে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ ধরে আপনারা সত্যি দাঁড়িয়ে আছে। এটা সত্যি প্রবীণ আপনাদের দলের প্রতি ভালোবাসা, কৌশলের প্রতি আপনাদের ভালোবাসা এবং কিছুটা অন্তত আমার জন্য, তাই তো? মাথা নিচু করে প্রত্যেকটা মানুষ যারা এখানে উপস্থিত আছেন, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় ভারতবর্ষের সব জায়গায় করোনা আছে, শুধু কৃষ্ণনগরে করোনা নেই। কাদের কাছে মাস্ক আছে কমেডে হাত তোলো। আছে আছে নেই আছে তো পড়ো না। বাট সিরিয়াসলি আজকে অব্দি 2 লক্ষ 2.5 লক্ষ মতন ছাড়িয়ে গেছে, কোনো অনেকজনই মারা যাচ্ছে। নেতাদের কাজ আপনাদেরকে বাঁচিয়ে রাখা, আপনাদের শুধু ভোট নিয়ে পালিয়ে যাওয়া নয়। আমার দায়িত্ব এটা আপনাদেরকে ভালো রাখার। তো প্লিজ, আমি আপনাদের জন্য ঝুঁকি নিতে পারি, কিন্তু আপনারা ঝুঁকি নেবেন না। নির্বাচন আসবে, নির্বাচন যাবে, আপনাদের বেঁচে থাকাটা সত্যি খুব খুব জরুরি। তো প্লিজ, যাদের হাতে মাস্ক আছে তারা প্লিজ মাস্কটা পরে নিন। আমি আমার মুখটা তো দেখাচ্ছি, কারো মুখে যারা মেকআপ করেছে তাদের মেকআপ নষ্ট হওয়া যখন কৌশলী উপরে আছে। তো আপনারাও প্লিজ হাত জোর করে বলছি মাস্কটা পরে বেরোবেন আর নিজের লক্ষ্য রাখবেন, নিজের খেয়াল রাখবেন। চলে আসি আমাদের নির্বাচনী সভা কৃষ্ণনগরে। কি বলে বুঝে উঠতে পারছি না, আমার ওই কৌশলী জবরদস্ত একদম পাওয়ারফুল একজন ক্যান্ডিডেট এখানকার। আমি একটু রাজনীতি অন্যভাবে বুঝি আর কি, মানে আমি সত্যি এখানে আপনাদের ভোট চাইতেও আসিনি, যেটা আপনারা এমনি দেবেন। আমি অ্যাকচুয়ালি এসেছি এখানে কৌশলীর জন্য আপনাদের কাছে আশীর্বাদ চাইতে। কারণ আমার বিশ্বাস, গত 7 বছর ধরে যবে থেকে আমি রাজনীতিতে এসেছি, আমার বিশ্বাসকে মানুষের আশীর্বাদ থাকলে যে কোনো নির্বাচন চোখ বন্ধ করে জেতা যেতে পারে। তো সেই জন্য আমি আপনাদের এই পাড়ায়, আপনাদের গ্রামে, আপনাদের শহরে এসেছি আপনাদের আশীর্বাদ চাইবার জন্য। আপনাদের আশীর্বাদ আছে তো? আছে তো? ব্যাস, এবারে চলে আসি নির্বাচনী সভা। আমি বুঝে উঠতে পারছি না এই নির্বাচনটা কি নিয়ে হচ্ছে। 2021-এর নির্বাচনটা এটা মন্দির বানানোর জন্য হচ্ছে, মসজিদ বানানোর জন্য হচ্ছে না, মানুষকে বাঁচিয়ে রাখা, মানুষকে শান্তিতে রাখা বা মানুষের উন্নয়ন নিয়ে হচ্ছে, এটা বুঝে উঠতে পারছি না। সবাই গলা চিৎকার করে চেঁচাচ্ছে, এইটা চাও, এটা করবো, এইটা করবো, ও করবো। আমি বলি এত কিছু বলার দরকার কি আছে? আপনার দল কি কাজ করে সেটা বলুন, আপনার দল যে আসবে তারা কি কাজ করছে সেটা বলুন, আর কি করবে সেটা বলুন। আর যদি করবে আসার পর, তাহলে আপনাদের রাজ্যে করেননি কেন, তাই না? তো আমি এইটুকু বুঝি কি আমার সরকার, আমাদের দিদি গত 10 বছর ধরে এই রাজ্যতে আছে। আমি আমার সরকারের কিছু কাজ আপনাদের সামনে তুলে ধরব। যদি আপনাদের মনে হয় কেন আমাদের দিদি সত্যি খুব ভালো কাজ করেছে গত 10 বছরে, তাহলে আপনারা জানেন আপনারা কাকে ভোটটা দেবেন। এর মধ্যে অন্য কোনো রকেট সায়েন্স নেই। এর জন্য বিশাল আপনাদের শিক্ষিত হতে হবে, বিশাল আপনাদের বুদ্ধি রাখতে হবে, তাও দরকার নেই। কাজটা চোখে দেখা যায়। তো আমার মনে হয় প্রত্যেকটা দলের পরিচয় হচ্ছে তার কাজ। তো আমি আমার দলের কিছু কথা রাখি। গত 10 বছর ধরে আমাদের দিদি এই রাজ্যে আছে, মুখ্যমন্ত্রী আছেন। আমি 10 বছরে হাল খাতা খুলব না। আমি যদি গত বছরই যদি কথা বলি, গত বছর যখন করোনা শুরু হলো, লকডাউন শুরু হলো, তখন আমরা সবাই গৃহবন্দী হয়ে গেলাম। আমরা, আমাদের পরিবার, আমার বাবা মা, আপনারা নিশ্চয়ই বাড়ির মধ্যে বন্ধ হয়ে গেলেন। তখন ভয় ছিল রাস্তায় বেরোলে আমাদের করোনা হয়ে যাবে, যদি করোনা হয়ে যায় তাহলে হয়তো আমরা মরে যাবো, যে একটা মৃত্যু ভয় ছিল। তখন আমরা কি দেখেছি, আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও সম্মান জানিয়ে রয়েছে। কখনো বলেছেন অফিস থেকে বসে থালা বাজাতে আমরা বাজিয়েছি, কখনো বলতে দেয়া জ্বালাতে জ্বালিয়েছি, সবকিছু বলছেন তাই করেছি। কিন্তু তারা বলেছেন তাদের অফিসে বসে বসে। কিন্তু তখন ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী ছিলেন যে রাস্তায় নেমে দেখেছে মানুষ ভালো আছে কি নেই। একমাত্র মুখ্যমন্ত্রী দেখেছে মানুষ ঠিক আছে কি, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। অন্য কোনো মুখ্যমন্ত্রীকে আমরা আমাদের ভারতবর্ষে দেখিনি যে সে রাস্তায় নেমে দেখেছে মানুষ ভালো আছে কি নেই। তাহলে আপনাদেরকে ভাবতে হবে কি আপনাদের কিরকম মুখ্যমন্ত্রী চাই, যে শুধু নবান্নতে বসে রাস্তায় না নেমে মানুষের কাজ করবে, না শুধু বাতিলা মারবে, না রাস্তায় নেমে যে মানুষকে দেখবে মানুষ ভালো আছে কি নেই। আমি সাক্ষী ছিলাম সেই সময়। দিদি শুধু কলকাতায় বসে কাজ করেননি,
তিনি ডিস্ট্রিক্ট ঘুরে দেখেছে মানুষ ভালো আছে কি নেই। এইটাই একটা সরকারের কাজ হওয়া উচিত, এইটাই একটা দলের পরিচয় হওয়া উচিত যে মানুষ যখন বিপদে থাকবে তার পাশে যেন তার সরকার থাকে। যদি বন্যা হয়ে থাকে না, দিদি বন্যাতে নেমেছে, দেখেছো এখানে ঠিক জল কতটা উঠেছে, জল কতটা নামবে, কখন নামবে, কিভাবে কি কাজ করা যায়, শুধু হেলিকপ্টার ভরেনি, মানুষের পাশে ছিল, মানুষের কষ্টটা সামনে থেকে দেখেছে। তো আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কি আপনার কিরকম সরকার চাই। আমি দেখেছি লকডাউনের সময় অনেক মানুষ চাকরি হারিয়েছে, অনেক মানুষ। ভাবুন তো, একটা রিক্সাওয়ালা সে প্রত্যেকদিন যে আয় কামাতো, যে রোজগার করতো, সেই টাকাটা নিয়ে সন্ধ্যেবেলা বাড়িতে রান্না হতো। লকডাউনের চক্রে সমস্ত কিছু বন্ধ হয়ে গেল, সে কিভাবে দুবেলা খাবারটা জোগাড় করবে। সেই সময় আমাদের সরকার, যে সময় আমাদের সরকার রাশনটা ফ্রি করে দেওয়া হলো আমাদের রাজ্যে, যাতে প্রত্যেকটা মানুষ বাংলায় দুবেলা খাবার যেন পায়। লকডাউন হোক, আমি জিতি বা হারি, মানুষ যেন বেঁচে থাকে, এইটাই তো লক্ষ্য হওয়া উচিত যে কোনো সরকারের। আমি কি ভুল বলছি? ঠিক আছে, এবার আগে বলি, যখন শ্রমিকরা যখন অন্য রাজ্যে আটকে ছিল, বিদেশে আটকে ছিল, আমি সবচেয়ে বড় সাক্ষী, দিদি আর আমি মিলে যথেষ্ট চেষ্টা করেছি মানুষকে যেন বাড়ি ফিরে আনা হোক। আমরা ঘর বন্ধ করে চুপ করে বসেছিলাম না, আমরা বাংলার প্রত্যেকটা মানুষ যারা অন্য রাজ্যে আটকে ছিল তাকে ফেরানোর ব্যবস্থা করেছি। এটাই তো একটা কাজ হওয়া উচিত। একটা সরকার যখন আসবে, আমরা যখন কোথাও আটকে থাকবো বা বিপদে থাকবো, আমরা জানি যে এই সরকারটা, এই ভদ্রমূল্যটা আমাদের সঙ্গে থাকবে, আমাদের আপদে বিপদে থাকবে। ভালো সময় দরকার নেই, কারণ আমরা ভোট দিই ভালো সময়ের জন্য নয়, পুজোর সময় দিদি এসে রিবেন কাটবে তার জন্য নয়। যখন আমার সমস্যা হবে, আমার রাজ্যে বিপদ আসবে, তখন আমি আমার সরকারকে আমার পাশে দেখতে চাই। সেই সরকারের প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা কর্মীকে আমি সামনে দেখতে চাই, সে আমার হয়ে কাজ করবে, এরকমই সরকার দরকার। কিন্তু না, আজকে রাজনীতি একদমই আলাদা, একদমই আলাদা। কোশ্চেন দাঁড়িয়েছে, আমাকে যদি দিদি বলতো 2021-এ দাঁড়াতে, আমি হয়তো না বলতাম। কারণটা কি জানেন? কারণ আজকে রাজনীতি একদমই অন্যরকম হয়ে গেছে। 2014-তে এটা ছিল না, যখন আমি প্রথমবার সংসদ হয়েছিলাম। আজকে রাজনীতি পুরোটাই ধর্ম নিয়ে হয়ে গেছে। কে কাজ করছে, কে করছে না, সেটা কোনো মাইনেই রাখে না। আজকে পুরো রাজনীতিটা আপনি হিন্দু না আপনি মুসলিম, এটা নিয়ে হয়ে গেছে। আজকে হিন্দু নেতারা হিন্দুদেরকে বোঝাচ্ছে যে আপনারা সুরক্ষিত নেই, আপনারা আমাদেরকে ভোট দিন, আমরা আপনাদেরকে সুরক্ষিত রাখবো। আমি বললাম আচ্ছা, কিন্তু ওইদিকে তো মুসলিম নেতারা মুসলিমদেরকে বোঝাচ্ছে যে আপনারা সুরক্ষিত নেই, আপনারা আমাদেরকে ভোট দিন, আমরা আপনাদেরকে সুরক্ষিত রাখবো। আমি এইটুকু বুঝি যে সবাই যদি বলে আমরা সুরক্ষিত নেই, হিন্দু যদি বলে আমরা সুরক্ষিত নেই, মুসলিম যদি বলে আমরা সুরক্ষিত নেই, তাহলে কে সুরক্ষিত? আমাদের রাজ্যে কে সুরক্ষিত? আসলে একটু ভাবুন, সত্যিটা ভাবনার বিষয়। কারণ এই ভাবনাটাই আপনাদেরকে বিচার করবে, আপনাদেরকে কোথাও যদি সিদ্ধান্ত নেওয়ার জন্য বলবে যে আপনি কি রকম সরকার চাই। আসলে আমাদের দেশে সবচেয়ে বেশি সুরক্ষিত হচ্ছে এই নেতারা, যারা হিন্দুদেরকে ভুল বোঝায় এবং মুসলিমদেরকে ভুল বোঝায়, তাদেরকে মারপিট লাগায় এবং ভোটটা নিয়ে বাড়ি চলে যায়। এরাই হচ্ছে সবচেয়ে সুরক্ষিত। এই জন্য প্রথমে বললাম না যে এই নির্বাচনটা কোনো মন্দির নিয়ে হচ্ছে না, কোনো মসজিদ নিয়ে হচ্ছে না। এই 2021-এর নির্বাচনটা যে আমি একটা রাম মন্দির করছি আপনারা আমাকে ভোট দিন তার জন্য নয়, এই নির্বাচনে আমি একটা মসজিদ বানাচ্ছি তার জন্য নয়। এই নির্বাচনটা হচ্ছে প্রত্যেকটা মানুষ যারা এই রাজ্যে থাকে সে যেন সুখে থাকে, সে যেন ভালো থাকে, সেইটার নির্বাচন। এই জন্য আমার ধর্মের রাজনীতি নিয়ে আপত্তি আছে। আপনারা ভোট যাকে ইচ্ছা দিতে পারেন, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। আমি বলছি না, আমি এইখানে এই মঞ্চে দাঁড়িয়ে বলছি আপনারা ভোট যাকে ইচ্ছা দিতে পারেন, আমি বুক খুলিয়ে বলছি। কিন্তু মাথায় রাখবেন, ভোট দেওয়ার আগে আপনার মাথায় ধর্মটাকে কেউ না ঢুকিয়ে দেয়। কারণ ধর্ম যদি যেতে মনুষ্যত্ব হেরে যাবে, আর মানুষ যদি যেতে ধর্ম বেঁচে থাকবে, আপনি বেঁচে থাকবেন, বাংলা বেঁচে থাকবে, বাংলার প্রত্যেকটা মানুষ বেঁচে থাকবে। এটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কিরকম রাজনীতি চান। যে একটা মেয়ে যে করোনার সময় আপনাদের বিপদের সময় আপনাদের পাশে থাকবে, না যে শুধু একবার শুধু রাম রাম বলে যাবে, রহিম রহিম বলে যাবে তাকে। এই নির্বাচনটা আবার বলছি কোনো মন্দির বানানোর জন্য হচ্ছে না, মসজিদ বানানোর জন্য হচ্ছে না, এই নির্বাচনটা হচ্ছে বাংলাকে গড়ে তোলার।
এই নির্বাচনটা হচ্ছে বাংলার প্রত্যেকটা মানুষকে ভালো রাখা। নাহলে একটা দিন আসবে যদি এই ধর্ম যদি যেতে, আমার আমি বলে যাচ্ছি, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, নাহলে একদিন এরকম আসবে যদি ধর্ম যেতে, একদিন এইদিকে থাকবে না, এদিকে থাকবে মন্দির আর ওইদিকে থাকবে মসজিদ, কোনো হসপিটাল হবে না, কোনো স্কুল হবে না, কোনো রাস্তাঘাট হবে না, না বাড়িতে আপনার ইলেকট্রিসিটি থাকবে না, আপনার বাড়িতে কোনোদিন জল যাবে, কারণ আপনারাই দোষী তার জন্য, কারণ আপনারাই ধর্মের জন্য ধর্মের হাতটা শক্ত করেছিলেন। আপনারা প্রশ্ন করতেই ভুলে গেছেন যে ঠিক আছে রামের পর আপনারা কি করবেন। ওনারা বলছেন আমরা চাকরি দেব, খুব ভালো কথা, আমাদের রাজ্যে আরো চাকরি হলে আমার ভালো লাগবে। কিন্তু যখন 2014 সময় আপনারা বলেছিলেন যে বছরে আমরা 2 কোটি চাকরি দেব, তাহলে আজকে সেই চাকরি কোথায়? তাহলে আজকে দেশের বেকারত্বের অবস্থা গত 50 বছর থেকেও খারাপ, তাহলে কেন হচ্ছে? আজকে আমাদেরকে বলা হচ্ছে যে বাংলায় চাকরি দেব, আমি বলছি আগে ইউপিতে চাকরি দিন, আগে বিহারে চাকরি দিন, তাদের অবস্থা বাংলার চেয়েও খারাপ। এই মিথ্যে কথার মধ্যে পা দেবেন না। ওনারা বলছেন যে আমরা বাংলার প্রত্যেকটা বাড়ি পাকা করে দেবো, খুব ভালো কথা, ভালোকে ভালো বলা উচিত। ওরা বলছেন বাংলাকে পাকা, সমস্ত বাড়ি আমরা পাকা করে দেবো, আমি বলছি খুব ভালো কথা। তাহলে আমার একটা প্রশ্ন থেকেই যায়, প্রশ্ন হচ্ছে যে গুজরাটে গত বছর যখন ট্রাম্প এসেছিল, প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট, গুজরাটে যখন গতই বছর লাস্ট ইয়ার যখন ট্রাম্প এসেছিল, এয়ারপোর্ট থেকে স্টেডিয়াম অব্দি রাস্তার দুদিকে দেয়াল তৈরি করা হয়েছিল। আমি 1 পয়সা মিথ্যা কথা বলছি না, আপনারা গুগল করে দেখতে পারেন। এয়ারপোর্ট থেকে স্টেডিয়াম অব্দি রাস্তার দুদিকে দেয়াল তৈরি করা হয়েছিল। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে গুজরাটের বস্তি খারাপ বাড়িগুলো চোখে না পড়ে। তো আমার প্রশ্ন এটাকে আগে গুজরাটে পাকা বাড়ি করুন, আপনারা তো সরকারে আছেন, তারপরে বাংলাকে ভালো করতে আসবেন। আবার বলছি, যারা বড় বড় কথা বলছে তাদেরকে বলুন আপনাদের নিজেদেরও রাজ্য আছে যেখানে আপনারা সরকারে আছেন, সেই রাজ্যের অবস্থা তো খারাপ কেন? আজকে আমাদের এখানে এসে বলছে যে নারীরা সুরক্ষিত নেই, আমাদের রাজ্যে মা বোনেরা সুরক্ষিত নেই। ওনারা বলছেন যে আমাদের রাজ্যের নারীরা মা বোনেরা সুরক্ষিত নেই। আমি বললাম আপনারা সব মিথ্যে কথা একদিকে রাখুন, অন্তত বাংলায় এই মিথ্যে কথা বলবেন না, কারণ বাংলায় মেয়েরা সবচেয়ে বেশি সুরক্ষিত আছে। যদি সুরক্ষিত রাখারই হয় তাহলে ইউপিতে গিয়ে বলুন এই কথাগুলো। আজকে কৌশানী এই দল থেকে দাঁড়িয়েছে, আমাদের দল থেকে দাঁড়িয়েছে, এরকমই আমার অনেকগুলো বন্ধু আছে, শ্রাবন্তী আছে, তনুশ্রী আছে, তোমাদের দল থেকে দাঁড়িয়েছে, কারণ বাংলায় প্রত্যেকটা মেয়ে সুরক্ষিত বলে দাঁড়িয়েছে। এটা ইউপি নয় যে ভয় পাবে, কারণ বাংলায় সবারই নিজস্ব একটা অধিকার আছে। এইটুকু তো আর কি মিথ্যে প্রচার। একটা জিনিস কি জানেন, আজকের বাজারে খুব সহজ হয়ে গেছে। আজকের বাজারে একটা মিথ্যে কথাকে যদি 1000 বার আপনাদের সামনে বলা হয় না, সেটা আপনারা সত্যি ভাবেন, কারণ আমরা কান দিয়ে দেখি, চোখ দিয়ে দেখাটাই ভুলে গেছি। কারণ আমাদের কাছে সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, ফেসবুক এটা বলছে, হোয়াটসঅ্যাপ এটা বলছে, টুইটার এটা বলছে, ইনস্টাগ্রাম এটা বলছে, পাশের বাড়ির লোক এটা বলছে, মুখ বলছে, তুমুক বলছে, আমরা নিজেদের দেখাটাই ভুলে গেছি। বিশ্বাস করুন, যদি চোখ দিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন কি 10 বছর ধরে সত্যি আমাদের দিদি অনেক কাজ করেছে, তার জন্য মিথ্যে প্রচার করতে হবে না। আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, গত 10 বছরে দিদি কি কি কাজ করেছে সেই কাজগুলো যদি আমরা তর্কে রাখি, তখন দেখতে পাবেন যে অন্য রাজ্যে এত কাজ হয়নি যেই কাজগুলো আমাদের রাজ্যে দিদি করেছে। এবার চলে আসি আমাদের রাজ্যে দিদি কি কি কাজ করেছে। কন্যাশ্রী নতুন প্রকল্প নিয়ে এলো, কে প্রত্যেকটা মেয়ে তার পড়াশোনার অধিকারটা যেন পায়। আমারই প্রশ্ন দিদিকে, কে কি দরকার কন্যাশ্রী প্রকল্পটা করার? কারণ যে মেয়েগুলো কন্যাশ্রী পাচ্ছে তারা তো ভোট দেবে না, তাদের বয়স হয়নি ভোট দেওয়ার, কারণ তারা সবাই 18 বছর থেকে কম। শিখুন না অন্য দলের কাছ থেকে, ওনারা শুধু এমনই কাজ করেন এটার জন্য ভোট টানা যায়। কিন্তু দিদির উত্তর, কে আমার রাজ্যে প্রত্যেকটা মেয়ে পড়াশোনার অধিকারটা যেন পায়, আমি হারি বা জিতি, বাংলার প্রত্যেকটা মেয়ে যেন জিতে, এইটাই তার স্বপ্ন। তো ভুল কোথায়? আজকে
বড় লোকেরা শুধু প্রাইভেট হসপিটালে চিকিৎসা করাতে পারত, কিন্তু আমাদের সরকার স্বাস্থ্য সাথীর মতন কার্ড নিয়ে এসছে, যাতে গরিব মানুষ যাদের ইন্স্যুরেন্স নেই, যারা লক্ষ লক্ষ টাকা হসপিটাল বিল দিতে পারবে না, তারা কিন্তু আজকে চিকিৎসা করাতে পারে। এইটাও দিদি করে দিয়েছে। শুধু বড় লোকেরা প্রাইভেট হসপিটালে শুধু যাবে না, চাইলে গরিব মানুষও প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে পারবে। এই দায়িত্বটাও দিদি নিয়েছে, অন্য কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী নেয়নি। তাহলে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে যেই সরকার রাজ্যের প্রত্যেকটা মানুষকে নিয়ে ভাবে, তাকে ভোটটা দেবেন, না এমন একটা দল যে শুধু ভগবানের নামে আপনাদেরকে বোকা বানিয়ে গেল, তাকে ভোটটা দেবেন। আচ্ছা চলুন এই ভগবানের নামেই কথা বলুন। এই যে হিন্দু নেতা মুসলিম নেতা, যেটা একটু আগে বলছিলাম যে হিন্দুরা বলে হিন্দুরা সুরক্ষিত নেই, মুসলিমরা বলে মুসলিমরা সুরক্ষিত নেই। একটা প্রশ্ন আমার মাথায় আসছে, আমি প্রশ্ন করাই ভুলে গেছি। সত্যি প্রশ্ন হচ্ছে এটাই, কিন্তু যখন লকডাউন শুরু হলো, লক্ষ লক্ষ শ্রমিক বন্ধুরা যখন রাস্তায় হাঁটছিল, প্রত্যেক দিন রাত্রেবেলা আমার মনে হচ্ছিল ইস ট্রেনে মারা গেল। প্রত্যেকদিন সকালে উঠে এমন এমন খবর আমরা শুনতাম যেটা আমরা বাপের জীবনে শুনিনি, এমন এমন ঘটনাগুলো। তখন এই হিন্দু নেতারা কোথায় ছিল? তখন এই মুসলিম নেতারা কোথায় ছিল? ওদের দরকার তো তখন ছিল। ওইখানে কি হিন্দুরা হাঁটছিল না? ওইখানে কি মুসলিমরা হাঁটছিল না? কেউ যায়নি তাদেরকে সাহায্য করার জন্য। না একটা বাস চালু হয়েছিল, না একটা ট্রেন চালু হয়েছিল। সবাই আমরা সহানুভূতি দিয়েছিলাম কিসে? সোশ্যাল মিডিয়ায়। কোথায় দিয়েছিলাম? ফেসবুকে লিখছে কি কষ্ট কি কষ্ট। আরে ফেসবুকে দিয়ে লাভ নেই, ঢুকে গিয়ে লাগছে ওদের, পাশে গিয়ে দাঁড়াতে হবে। তখন দিদি রাস্তায় নেমেছিল, যতটা পেরেছে করেছে। তো এই যে বললাম, শুধু পাবলিসিটির মধ্যে যাবেন না, আপনাদের প্রত্যেকটা ভোট খুব ইম্পর্টেন্ট। কোন দল কাজ করেছে সেই দলের কাছে যদি ভোটটা যায়, শুধু আপনার নয়, আপনার পরের জন্ম, তার পরের জন্মটাও ভবিষ্যৎটা ঠিক হবে। আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে আসি, সেই ক্ষমতাও আমার নেই, কিন্তু হ্যাঁ নিশ্চয়ই এটা বলবো যে যদি আমাদের সরকার, আমাদের দিদি গত 10 বছরের মানুষের জন্য কিছু কাজ করতে পেরেছে, ধর্মকে এগিয়ে না রেখে, সে আপনি হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, ইসাই হোক, যে কোনো ধর্মের মানুষ হতে পারেন, কিন্তু দিদি চেষ্টা করেছে আপনাদেরকে ভালো রাখার। হ্যাঁ মানছি, আমি মানছি আরো ভালো হতে পারত, মানছি আরো চাকরি হতে পারত, মানছি আরো আরো পাকা বাড়ি হতে পারত, মানছি আরো রাস্তা হতে পারত, মানছি। কিন্তু ভালোর তো কোনো শেষ নেই। আরো ভালো আরো ভালো আরো ভালো হতেই পারত, কিন্তু এই আরো ভালোর জন্য আরো একবার দিদিকে চাইছি, আরো একবার দিদিকে লাগবে। কারণ দেখতেই পাচ্ছেন, করোনা যখন দিদি মুখ্যমন্ত্রী ছিলেন, তখন করোনা এতটা তাণ্ডব নাচায়নি। কিন্তু আজকে দেখুন, দিদি নেই, করোনা প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে গেছে। মানুষ সত্যি ভয়ে আছে যে যদি অন্য কোনো সরকার যদি চলে আসে, তখন তাদের কাছে কোনো ম্যাটারই হয় না আপনারা বাঁচুন কি মরুন। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, যখন আমাদের দল ইলেকশন কমিশনকে, নির্বাচন কমিশনকে বলা হলো যে বাকি 3 দফা ইলেকশনটা একদিনে করুন, তারা বললেন না। কারণ তারা ক্ষমতা চাইছে এই রাজ্যে। কিন্তু বাংলার মানুষকে বলতে হবে যে চাইছে ক্ষমতা, মমতা দিয়ে বাংলাকে রুখতে পারবেন। যদি আপনাদের কাছে একটুও মমতা থাকে, তো আসুন দেখুন, আমাদের কাছে একটাই মমতা আছে, যে গত 10 বছর ধরে মানুষকে বাঁচিয়ে রেখেছে, সুখে রেখেছে এবং আগামী দিনও রাখবে। সিদ্ধান্তটা আপনাদের, সিদ্ধান্তটা আপনাদের। 22শে এপ্রিল আপনাদের নির্বাচন। যদি আমি আপনাদেরকে বলছি, আমি আপনাদেরকে জোর করতে আসিনি। যদি আপনাদের মনে হয় কি আমাদের দল সত্যি মানুষকে কাজ করতে পেরেছে, যদি আপনাদের মনে হয় কি আমাদের দিদি সত্যি যখন আপদ হবে, বিপদ হবে, আপনাদের পাশে দাঁড়াবে, বিশ্বাস করুন, চোখের সামনে অন্য কোনো নেত্রীকে আপনারা দেখতে পাবেন না, অন্য কোনো নেতাকে আপনারা দেখতে পাবেন না। একটাই নাম চোখের সামনে ভেসে আসবে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। 22 তারিখে নির্বাচন। যদি আপনাদের মনে হয় আমাদের দল, আমাদের দিদি এবং কৌশানী আপনাদের জন্য কাজ করতে পারবে, তাহলে 2 নম্বর ইভিএম মেশিনের বাটনটা টিপে কৌশানীকে কৃষ্ণনগর থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। মাথায় রাখবেন, ধর্ম যদি জেতে মানুষ হেরে যাবে, আর মানুষ যদি জেতে ধর্ম বেঁচে থাকবে, আপনারা বেঁচে থাকবেন, বাংলা বেঁচে থাকবে এবং আমাদের দেশও বেঁচে থাকবে। জয় হিন্দ, জয় বাংলা। এরপর আরেকটা সভা আছে, তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খেলা হবে।
খেলা হবে না, আমি দেখেছি গোসানি খুব ভালো করে। কথাটা গেছে, ঠিক আছে বল, খেলা হবে। আমি খেলা হবে না সেটা বুঝি না, কারণ আমি এখনো রাজনীতি শিখছি আর কি। যতটুকু রাজনীতি বুঝি ততটুকু এটাইকে, যারা মানুষকে ভালো রাখবে সেই ভালো রাখার খেলা হবে, হবে তো? যারা মানুষকে শান্তিতে রাখবে সেই শান্তির খেলা হবে, হবে তো? যারা মানুষকে উন্নয়নের পথে নিয়ে যাবে সেই উন্নয়নের খেলা হবে, হবে তো? এবং যারা ধর্মের রাজনীতি করে সেই খেলা শেষ হবে, হবে তো? যারা রাম আর রহিমের মাঝখানে দেয়াল তৈরি করে সেই খেলা শেষ হবে, হবে তো? অতএব বাংলা জিতবে, বাংলা তার ঘরের মেয়েকে 3বারের জন্য আর একবার মুখ্যমন্ত্রী করবে। জয় হিন্দ, জয় বাংলা। থ্যাংক ইউ সো মাচ। আবার হাত জোর করে সবাইকে ধন্যবাদ এখানে উপস্থিত থাকার জন্য এবং দলের প্রতি, প্রার্থীর প্রতি আর আমাদের প্রতি এতটা ভালোবাসা দেখানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ।